This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর ঠোঁটকাটা স্পেশালে আমি শুভজিৎ আপনাদের কাছে বড় বড় 10টা খবর ব্যাক টু ব্যাক দেখাবো। প্রথম আজকে বিগ ব্রেকিং কি আছে বিসিআরকে বলবো প্লে করতে। বিএলওদের কাজে যেন কোনো বাধা না আসে, তৃণমূলের প্রতিনিধি দলকে কড়া বার্তা নির্বাচন কমিশনের। খবর সূত্রের তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দলকে বার্তা দিল নির্বাচন কমিশন। দ্বিতীয় বড় খবর আজকে কি আছে? আজকে দ্বিতীয় বড় খবর, রাজ্যে আসছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। আগে রাজ্যে কর্মরত ছিলেন আইএএস সুব্রত গুপ্ত, তার অধীনে একাধিক জেলায় বিশেষ পর্যবেক্ষণ হয়েছে। তৃণমূলের সঙ্গে বৈঠকের পরেই আরও কড়া বার্তা নির্বাচন কমিশনের। আজকের 3 নম্বর বড় খবর, এখনো পর্যন্ত খোঁজ নেই 27,71,000 ভোটারের। কমিশনের হিসেব বলছে এর মধ্যে মৃত 15,53,000, খুঁজেই পাওয়া যায়নি 2,61,000কে। 4 নম্বর বড় খবর আজকে কি আছে দেখব। জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে আছে, কমিশনে গিয়ে বলে এলো ক্ষুব্ধ তৃণমূল। 5 প্রশ্নের সদুত্তর মেলেনি, দাবি তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দলের। আজকের 5 নম্বর বড় খবর, পশ্চিমবঙ্গেও বস্তি এলাকা, উঁচু বহুতল বাড়ি আর গেটেড কমপ্লেক্সে নতুন ভোট কেন্দ্র তৈরি করতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে নির্দেশ দিল নির্বাচন কমিশন। সারা দেশে এই নিয়ম চালু আছে, বঙ্গেও এটা করতে হবে, কড়া নির্দেশ। আজকে 6 নম্বর বড় খবর কি আছে দেখবো এবার। ফেসবুকে কুৎসিত আক্রমণ, পুলিশের দ্বারস্থ সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। কলকাতা চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠান ঘিরে ফেসবুকে কুমন্তব্য, তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপর আজকের 7 নম্বর বড় খবর, কোথায় ইমরান খান? পাকিস্তান জ্বলছে। ইমরানের খবর লুকোতে পাক সরকার এক প্রকার মরিয়া বললে কম বলা হয়। জেলের সামনে পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীকে পিটুনি, রাস্তায় বেধড়ক মারধর পাক পুলিশের। আজকের 8 নম্বর বড় খবর দেখবো এবার। কোথায় বাবা? জানতে চান ইমরান পুত্র। আন্তর্জাতিক মহলের সাহায্য চেয়েছেন ইমরান খানের ছেলে কাশিম। আজকের 9 নম্বর বিগ ব্রেকিং, জিডিপি বৃদ্ধির হারে ভারতের চমক। তার কারণ দ্বিতীয় কোয়ার্টারে জিডিপি বৃদ্ধির হার 8.2%। আর আজকের 10 নম্বর বড় খবর এই মুহূর্তে দেখবো। আজকের 10 নম্বর বড় খবর, সাইক্লোন দিতুয়া হয় তছনছ হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 60, জখম 2000-এরও বেশি। আর এর প্রভাব দক্ষিণ ভারতেও পড়তে পারে বলে হাওয়া অফিস জানাচ্ছে। বাংলায় অসত্য বা মিথ্যেকে চালু কথায় অনেকে বলেন ঢপ। যুক্তি তথ্য দিয়ে দেখলেই বুঝবেন ঢপের আমি, ঢপের তুমি, ঢপ দিয়ে যায় চেনা। চীনেও অবশ্য অনেকেই আমরা চিনি না। উদুপির গীতা পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন ভারত কখনো মাথা নত করে না। ওদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ভারতের দেওয়া অর্থনীতি সংক্রান্ত তথ্যকে সি গ্রেড দিয়েছে। তাদের মতে ভারতের দেওয়া তথ্যে মৌলিক দুর্বলতা আছে। জিডিপি, জিভিএ সহ জাতীয় পরিসংখ্যানের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ তথা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তথ্যেই গোলমাল, অথচ সবাই কথার ফুলঝুরি। দেখুন, একটা বড় খবর এই সংক্রান্ত দিই। কেন বলছি কথার ফুলঝুরি? টাকার এখন যা হাল, এখন সব থেকে খারাপ পারফরমেন্স হচ্ছে টাকার। এই মুদ্রার পারফরমেন্স সব থেকে খারাপ। গতকাল 27শে নভেম্বর $1 দাম ছিল 89.27 টাকা। হু হু করে নামছে টাকার দাম। দেখুন, এই পর্যন্ত দেখার পর আপনাদের অনেকের মনে হতেই পারে যে আমি কোনো নির্দিষ্ট দলের বা মতের হয়ে কথা বলছি। যারা কোনো নির্দিষ্ট দলের, আমি কোন দল বলছি না, যাদের এটার বিরুদ্ধে যাচ্ছে তাদের মনে হতেই পারে যে আমি আসলে ঠোঁটকাটা নই, আমি চটি চাটা। ইদানিং তো দেখছি এ ধরনের অনেক কথা, কিন্তু আদতেই তা নয়। দেখাবো। आप लोगों को दिल में दुख हुआ है वॉका प्रॉपर्टी के लेके। प्लीज रिमेम्बर, व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी। डोंट डिस्ट्रस्ट। हम नहीं कह सकते हैं
कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। आप भरोसा रखिए, बंगाल में ऐसा कुछ नहीं होगा। কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না, আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ের জোরে করে, ওরা করে, ওদের করতে দিন। কিন্তু বাংলায় মনে রাখবেন, আমি যতক্ষণ আপনাদের সাথে আছি, ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই, বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আবার বলবো ওই কথাটাই, রাজনীতিতে ঢপের আমি ঢপের তুমি, ঢপ দিয়ে যাচ্ছে না। বলেছিলেন রাজ্যে ওয়াকফ আইন মানে সংশোধিত ওয়াকফ আইন চালু হবে না, তিনি থাকতে চালু করতে দেবেন না। কি হলো? বেলুন ফেঁসে গেছে। এই দেখুন সরকারি নির্দেশিকা আপনাদের দেখাচ্ছি। কেন্দ্রের নতুন সংশোধিত ওয়াকফ আইন মেনে রাজ্যের ওয়াকফ সম্পত্তির তথ্য সেন্ট্রাল পোর্টালে তোলার নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই সরকার। এই সমাজে যেমন ভালো মানুষ আছে, আবার ভালো সেজে ভান করারও তো নেতাদের অভাব নেই। এই সময়ে সব মাছ ধরতে বেরিয়ে পড়ে, কোনো কোনো পলিটিক্যাল নেতা বা নেত্রী মাছ ধরতেও বেরিয়ে আসে। এটা রাজনীতি করার জায়গা নয় যে ভোটার পোলারাইজেশন করব। এসব খেলা অনেক হয়েছে, ইলেকশন আসলে 1 বছর আগে থেকে এসব খেলা সব জায়গায় হয়। মুখ্যমন্ত্রী বললেন ভোটের জন্য এসব খেলা সব জায়গায় হয়, তিনিও কি খেলাই খেলছেন? কেন বলছি? আগে বললেন ওয়াকফ আইন রাজ্যে চালু হতে দেবেন না, তারপর দিব্যি তা মেনে নিয়ে সরকারি নির্দেশিকা জারি করে দিল তাঁরই সরকার, তাঁরই হাতে থাকা দফতর। সেই জন্যই বলছি, কোনো দলের কাছে নিজেকে বন্ধক না দিয়ে দর্শকদের উচিত যুক্তি তথ্য দিয়ে ভাবা। মমতা ব্যানার্জি কি মুসলমানদের কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলছে? মুসলিমদের নিয়ে এই ছিঁড়াছিঁড়ি কেন, কিসের জন্য? তিনি আজকে একবার সাপের মুখে চুমু দেবে, একবার ব্যাঙের মুখে চুমু দেবে। উনি কি করতে চাইছেন সেটা বাংলার মুসলমানদের কাছে এটা খুললাম করুক। মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার ভোট ব্যাংক, বারবার সেটা প্রমাণিত হয়েছে, পরীক্ষিত সত্য আমাদের রাজ্যে। সারা দেশে মুসলিমদের কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মস্থান ফুরফুরা শরীফের পীরজাদা এক সময়ে তৃণমূলের অত্যন্ত ভরসার লোক ছিলেন বলেই গোটা রাজ্য জানে। তহা সিদ্দিকী তিনি যা বলছেন সেটা যদি সমস্ত মুসলমান বন্ধুর মনের কথা হয় তাহলে সেটা তো অশনি সংকেত। এতদিন বললেন মানব না, তারপরে আজকে বলছেন মেনে নেওয়া হলো। মুখ্যমন্ত্রী কখনো বলছেন এসআইআর হতে দেব না, আবার সেই মুখ্যমন্ত্রীর সমস্ত রাজ্য সরকারের কর্মচারীরা তেড়ে ফুড়ে নেমে যাচ্ছে বিএলও অফিসার হিসাবে। এসআইয়ের কাজ চলছে, পার্টির লোকরাও বিএলও 2 নিয়োগ করা হয়েছে। তাহলে তিনি কেন বলছেন তারপরে আবার সেই কাজে তিনি তৎপরতা দেখাচ্ছেন? এটা উনি ভালো উত্তর দিতে পারবেন, আমি বলতে পারবো। যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম সেটা বলেই দিলেন তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির। একে গাছে তুলে মই কেড়ে নেওয়া ছাড়া আর কি বলবেন বলুন তো? নিশ্চয়ই কেউ আপত্তি করবেন না যদি আমি এইভাবে কথাটা বলি। আগেও এরকম হয়েছে, একাধিকবার হয়েছে। 2-1টার উদাহরণ দিচ্ছি আপনাদের। দেখুন, নির্বাচন কমিশন 2 ইআরও এবং 2 AEROর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল বা ব্যবস্থা নিতে বলেছিল। শুনুন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। খুব হাততালি করলেন। মুখ্য সচিব নিজে দিল্লিতে গিয়েছিলেন, নির্বাচন কমিশনের তলব পেয়েছিলেন, দেখা করে এসেছিলেন। কিন্তু তারপর আমরা কি দেখলাম? তারপর রাজ্য সরকার ওই 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের সাসপেন্ড করেছে। যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিল মোদি বাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য। কুর্সি বাবু, আপনার ইতিহাস পাতিহাস হবে। बिहार প্রথমে समझने नहीं पाया, जब समझा तो उसको नाम काट के बात दिया था, निकाल दिया था, लेकिन हम लोग पहले से पकड़ा।
এসআইআর বা স্যাট, ইয়েস স্যাট বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাট, এসআইআর বাংলায় হবে না। এসআইআর হচ্ছে হচ্ছে এবং হচ্ছে, রমরমিয়ে হচ্ছে এসআইআর। এর কাজ হচ্ছে, ভালোভাবে হচ্ছে। তৃণমূল হই হই করে বাজারে নেমে পড়েছে। দেখভালের দায়িত্বে নো স্যার বলা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দেশের 12টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত এলাকায় এসআইআর চলছে রমরমিয়ে। এবং দেখুন, নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী আজ দুপুর 3টে পর্যন্ত দেশের বড় রাজ্যগুলোর মধ্যে এসআইআরের কাজে অগ্রগতিতে পশ্চিমবঙ্গ র্যাঙ্ক করেছে 2 নম্বরে। পশ্চিমবঙ্গ 2 নম্বরে। তাহলে কি বলবেন? ওই জন্যই বলছি পশ্চিমবঙ্গে তরতরিয়ে এসআইআরের কাজ চলছে। তৃণমূল বলেছিল হতে দেব না। রাজস্থান কত? 89.56, অর্থাৎ 89.56% কাজ শেষ। পশ্চিমবঙ্গ 87.91, ভালো র্যাঙ্কিং। মধ্যপ্রদেশ 86.47, গুজরাট 81.58, এটা হচ্ছে কাজ শেষের খতিয়ান এবং ইলেকশন কমিশনের দেওয়া সূত্র। ছত্তিশগড়, তামিলনাড়ু, কেরালায় যথাক্রমে 77.80, 75.93, সব থেকে পিছিয়ে এই মুহূর্তে কেরালা 64.47, 64.47% কাজ শেষ কেরালায় হয়েছে। সব থেকে খারাপ অবস্থা হচ্ছে উত্তরপ্রদেশে। কেরালারও পরে উত্তরপ্রদেশ সব থেকে খারাপ অবস্থা। সেখানে কাজ হয়েছে, মানে এসআইআরের কাজ শেষ হয়েছে মাত্র 54.97%। রাজ্যে দুর্দার গতিতে, দুরন্ত গতিতে এগোচ্ছে এসআইআরের কাজ। মানে আমাদের রাজ্যে বিজেপির হাতে থাকা উত্তরপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের থেকেও এগিয়ে মমতার হাতে থাকা বাংলা। তাহলে অথচ তৃণমূল বলেছিল এ রাজ্যে এসআইআর হতে দেব না। যদি বলি লোককে ঠকানো হয়েছে, তাহলে হয়তো কেউ মামলা করে দিতে পারেন, তাই আমি সে কথা বলছি না। কিন্তু ভালো করে ভেবে দেখবেন শুধু দর্শকবৃন্দ, রাজ্যে এসআইআর হবে না। এসআইআর ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য, এটা আসলে ঘুরপথে এনআরসি, এই সব কথা বলে কেন ভয় ছড়ানো হয়েছিল? কারা ভয় ছড়িয়েছিলেন? তৃণমূলই তো জোর গলায় দাবি করে এসেছে প্রত্যেক দিন যে এসআইআরের আতঙ্কেই এতজন আত্মঘাতী হয়েছেন, অমুক জায়গায় অমুক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন, সেই সব পরিবারে তৃণমূলের নেতারা গেছেন, কেউ হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে মারা গেছেন, সেগুলোকেও তৃণমূল বলেছিল যে এই এসআইআরের কারণেই। কোনো কোনো ক্ষেত্রে পরিবারও সেই অভিযোগ তুলেছিল। তাহলে তৃণমূল কেন দায়িত্ব নেবে না? এসআইআর আতঙ্কে শাসক দলের কোনো নেতা, এইটা আমাদের যুক্তি। ঠোঁটকাটার একটা শটান প্রশ্ন। আচ্ছা, আপনারা ভালো করে ভেবে দেখুন প্রিয় দর্শক, এসআইআর আতঙ্কে এত যদি আতঙ্ক হয় এবং তৃণমূল যদি আতঙ্কের কথা এভাবে প্রচার করে, তাহলে তৃণমূলের কোনো নেতা বা সক্রিয় তৃণমূল কর্মীর বুকে এসআইআরের আতঙ্কে ব্যথা উঠেছে একটা উদাহরণ দেখান তো। তেমন কিছু হলে শাসক দল ঢাক পিটিয়ে জানিয়ে দিত। আত্মহত্যা করলেন, ভয়ে মারা গেলেন একেবারে আম জনতা, যাদের সঙ্গে সরাসরি রাজনীতির কোনো যোগই নেই। আগেও সিএএ নিয়ে এই রকম ভয় ধরানো হয়েছিল, ভয় ছড়ানো হয়েছিল। আমরা এই ভয়ের বিপণনের বিরুদ্ধে। ক্লিয়ার করে দিচ্ছি আমাদের স্ট্যান্ড। যে কোনো ব্যাপার নিয়ে, সেটা যদি সাংবিধানিক হয়, সরকারি হয়, তার খারাপ দিক থাকলে থাকতেই পারে, কিন্তু সেটারও আলোচনার জায়গা আছে। আম জনতাকে ভয় যে ধরাবে, আমরা তাদেরই বিরুদ্ধাচরণ করব। রাস্তাঘাট, জাতীয় সড়ক অবরোধ করে ট্রেনে আগুন, স্টেশনে আগুন, ভাঙচুর, কত কি না হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে সংশোধিত ওয়াকফ আইন চালু হতে দেবেন না। মুহূর্তে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছিল নানা জায়গায়। আপনাদের নিশ্চয় মনে আছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, সেখানে সাম্প্রদায়িক অশান্তিতে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, কার দায়? মুখ্যমন্ত্রী জানতেন, নবান্ন জানতো, তৃণমূল কংগ্রেস জানতো যে সাংবিধানিক কারণেই রাজ্যে এসআইআরকে আলাদা করে পশ্চিমবঙ্গে ব্যতিক্রমীভাবে ঠেকিয়ে দেওয়া সম্ভব নয়। এটা হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা। গোটা দেশে হলে বাংলাতেও হবে। মুখ্যমন্ত্রী জানতেন যে তৃণমূল কংগ্রেস জানতো, প্রত্যেকেই জানতো যে সাংবিধানিক কারণেই রাজ্যে ওয়াকফ আইন ঠেকানো সম্ভব নয়। আমি কি ভুল যুক্তি দিচ্ছি? তাহলে হাওয়া গরম আপনারা কেন করলেন? তার মাসুল কিন্তু গুনতে হয়েছে আম জনতাকে। রাজনীতির ফায়দা লুটতে বলি দেওয়ার জন্য পাবলিক আছে, তাই না? নেতারা ভাবেন না, শাসক ভাবে না।
ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। নথিবদ্ধ আমার সরকারি, আমি এই ট্রান্সপারেন্সি, আমার কর্পোরেশনে কত জমি আছে ওয়েবসাইটে দিতে আমার ক্ষতি কী আছে? তাতে বরং ভালো যে গভর্নমেন্ট সেক্টরের যে জমিটা সেটা এনমার্ক হয়ে থাকবে যে আমার এটা গভর্নমেন্টের জমি। যে কেউ গেল ওয়েবসাইটে দেখলো যে এটা পাবে, এটা অফের জমি, এটা কর্পোরেশনের জমি। ভালো তো, ট্রান্সপারেন্সি তো সবসময় ভালো। এই ভালোটা আগে বোঝেননি কলকাতার মেয়র সাহেব, রাজ্যের 2 নম্বর মন্ত্রী ফিরহাদ হাকিম। এই ভালোটা যদি আগে বুঝতেন তাহলে তো এত ক্ষয়ক্ষতি হতো না। তৃণমূলের 1 নম্বর মুসলিম মুখ তিনি মঞ্চে ঘুরে ঘুরে বোঝাচ্ছিলেন মমতা আছেন, রাজ্যে সংশোধিত ওয়াকফ আইন চালু করতে দেওয়া হবে না। বাস্তবে হলো ঠিক তার উল্টোটা। এই যে জলটা ঘোলা করে খায় না, এই অবস্থা হয়েছে এই তোলামূল সরকারের। আমাদের আপত্তির জায়গাটা নীতিগত, কারণ মোদী সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করার পর এখন নজর পড়েছে ওয়াকফ এস্টেটগুলো। আমরা সেই সম্পত্তিগুলো যাতে ওয়াকফের তালিকাতেই থাকে সেই এনলিস্টমেন্টের জন্য সরকার এই কাজ করে। মানতে হবে ভারতবর্ষের আইন। মমতা বন্দ্যোপাধ্যায় কি তার ক্ষমতা আছে কি ভারতবর্ষের আইনসভায় পাশ করা কোনো আইনকে আটকানোর? পার্লামেন্টের উভয় কক্ষে যখন ভোটাভুটি হয় আপনারা দেখবেন সেই সময় মমতা ব্যানার্জির দলের যারা এমপিরা কারো পেটে যন্ত্রণা হচ্ছে, কেউ শুটিংয়ে ব্যস্ত, কেউ নাটক করার নামে তারা সহযোগিতা দিয়েছে। অসভ্য কালা আইনের বিরুদ্ধে নীতিগত প্রতিবাদ, কিন্তু তার সাথে সাথে সংখ্যালঘু এই যে এস্টেটগুলো সেগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্যে যে গাইডলাইন জারি করেছে সেটা তাদের জন্য অনেকটাই হেল্প করবে। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। বিজেপি চায় তৃণমূল পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকুক, আর তৃণমূল মনে প্রাণে চায় কেন্দ্রের বিজেপি থাকুক। তাহলে সুতরাং ওরা যে আইনগুলো নিয়ে আসছে ওয়াকআউটের নাম করে নাটক করে সহযোগিতা করছে, আর কোনো জায়গায় মুসলিমদেরকে বোকা বানিয়ে এই ধরনের কথা, যেমন ওয়াকআপ তেমন ইসআইআর দেখাবে, ফুসফুস ফুসফুস করবে, সব মানবে, কারণ তাদের দিদির লাভ মোদির লাভ, তাই জন্য মানবে। মুসলমানরা যদি সত্যিকারে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল গ্রহণ না করে থাকেন তাহলে মমতা ব্যানার্জিকে বয়কট করে দেখান যে আপনারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী। আর যদি মমতা ব্যানার্জির এই চালু করা মেনে নেন তাহলে বুঝতে হবে যে আপনাদের আন্দোলন ছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে নয়, সাধারণ গরিব নিরীহ হিন্দুদের বিরুদ্ধে। দেখুন, ঠোঁটকাটা হিসাবে আমার একটা সাফ বক্তব্য আছে। দেশে রাজনৈতিক দলগুলো আছে, আমরাই তো তাদের ভোট দিয়ে জেতাই হারাই, আমরা তো সাধারণ মানুষ, ফলে আমরা তাদের ভোট দেব, তাতে কোনো অপরাধ নেই। কোনো দলের সমর্থক হওয়াও কোনো অপরাধ নয়। কিন্তু রাজনৈতিক দলগুলো সবসময় চায় আমরা যাতে প্রশ্ন না করি, আমরা যাতে মাথা বন্ধক দিই। যদি মাথা বন্ধক আমরা দিয়ে ফেলি তাহলেই কিন্তু এই কিলিয়ে কাঁঠাল ভাঙার, আমাদের মাথায় কাঁঠাল ভাঙবে রাজনৈতিক দলগুলো। আমি দল ও মত নির্বিশেষে বলছি, প্রশ্ন করতেই হবে। আস্ক হার্ড কোয়েশ্চেন্স। কেন বললেন যে হতে দেবেন না, এখন হলো কি করে? 6 ডিসেম্বর বাবরি মসজিদের একটা ভিত্তি স্থাপন করা হবে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদে একটা রাম মন্দির স্থাপন হবে। ওইদিকে রাম মন্দির বলবে, এদিকে বাবরি মসজিদ বলবে। ননস্টপ হুমায়ুন কবির তিনি প্রশ্ন তুলছেন, কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা? ওয়াকফ আইন মেনে নিলেন, এসআইআরও রাজ্যে রমরমিয়ে চলছে, ড্যাং ড্যাং করে এগিয়ে গেছে এসআইআরের কাজ। ভরতপুরের বিধায়কের এখন পিন পয়েন্ট টার্গেট, 1 পয়েন্ট এজেন্ডা শাসক দলের সুপ্রিমো, তারই দলের সুপ্রিমো সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কখনো বলছেন এসআইআর হতে দেব না, আবার সেই মুখ্যমন্ত্রীর সমস্ত রাজ্য সরকারের কর্মচারীরা তেড়ে ফুড়ে নেমে যাচ্ছে বিএলও অফিসার হিসাবে। এসআইয়ের কাজ চলছে, পার্টির লোকরাও বিএলও 2 নিয়োগ করা হয়েছে। তাহলে তিনি কেন বলছেন তারপরে আবার সেই কাজে তিনি তৎপরতা দেখাচ্ছেন? এতদিন বললেন মানব না, তারপরে আজকে বলছেন মেনে নেওয়া হলো। এটা উনি ভালো উত্তর দিতে পারবেন, আমি বলতে পারবো। রাজনীতির উদ্দেশ্য আছে, বিধেয় আছে, দুটোই আছে। এই যে বিরোধিতা করেও ওয়াকফ স্যার মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলেন, ওয়াকফ মেনে নিলেন, স্যার মেনে নিলেন, মেনেই তো নিলেন, সবাই বুঝে গেছে এখন সেটা কার স্বার্থে আঘাত করলো। মুসলিমদের প্রভাবিত করতেই খুঁচিয়ে দিয়েছেন বিদ্রোহী হুমায়ুন। অবভিয়াস, সেটা বোঝাই যাচ্ছে, এতে প্রশ্নের কিছু নেই।
তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ধস নামিয়ে ঘরশত্রু বিভীষণের ভূমিকা পালন করতে চাইছেন হুমায়ুন কবির? মানে তোমরা যাকে তোমাদের আপন বা মাসিহা বলে মনে করে এসেছো এতদিন, তিনি বা সেই দল আসলে মাসিহা নয়, এটাই হুমায়ুন কবির মেসেজ দিতে চাইছেন? ভরতপুরের বিধায়কের মোদ্দা বক্তব্যই হলো মমতা বন্দ্যোপাধ্যায় মুখে একরকম বলেছেন আর কাজে আরেক রকম করেছেন, যেটা ইদানিং বিরোধী দলনেতা ঘন ঘন বলছেন। মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, কখনো এটা তহা সিদ্দিকী অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে শুনিয়েছি আপনাদের, শুভেন্দু অধিকারী বলেছেন, আবার হুমায়ুন কবিরও বলছেন। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে এবার সরাসরি নিশানা করেছেন হুমায়ুন তাঁরই দলের সুপ্রিমোকে। উনি যেটা মনে করবেন, দুর্গাঙ্গন হবে, ওখানে জগন্নাথ মন্দির হবে, এখানে কার্নিভাল হবে, এখানে বছর বছর 1,10,000 করে অনুদান দেওয়া হবে, এসবগুলো সব বৈধ, এগুলো সংবিধান মেনেই হচ্ছে। আর বাবরি মসজিদটা অসাংবিধানিক কাজ। দিনের পর দিন এই ধরনের মন্তব্য করে চলেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন দলীয় নেতৃত্ব সেই মন্তব্যকে আমলই দিচ্ছেন না। রাজ্যের শাসক দল, তাদের প্রশাসন হাতে আছে, তারা বেলডাঙ্গার প্রশাসন, যেখানে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা করছি, যারা আমার সঙ্গে কথা দিয়ে রেখেছিল তাদেরকে প্রশাসনিক বেলডাঙ্গা থানা থেকে ভীতি সৃষ্টি করা হচ্ছে বা ল্যান্ড না দেওয়ার জন্য যত রকম চেষ্টা করার সেটা করা হচ্ছে। এখন আমার কাছে সবথেকে বড় আমার লাইফের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান। অর্থাৎ হুমায়ুন কবির কি অভিযোগ করছেন আমি আর রিপিট করছি না, আপনাদের শোনালাম। কিন্তু দেখুন একটা অদ্ভুত ব্যাপার, ভয়ে হোক বা ভক্তিতে হুমায়ুন কবির আদৌ তৃণমূলের কতটা ড্যামেজ করতে পারবেন না পারবেন এসব সময়ের গর্ভে, এসব তারাই জানেন, আমরা বলতে পারবো না। কিন্তু দেখুন, ভয়ে হোক বা ভক্তিতে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা শাসক দল তৃণমূল কংগ্রেস হয় নিল না কিংবা নিতে পারল না। কোনটা সেটা দলই জানে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই করবই করব। আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই বাই করে দেব, কিন্তু এই জায়গাটা থেকে আমি কোনো মতে কিছু হচ্ছে না, হটবো না। বাবরি মসজিদের যে ঐতিহাসিক গুরুত্ব, বাবরি মসজিদের সঙ্গে জড়িত যে আবেগ, বাবরি মসজিদের সাথে জড়িত যে ধর্মীয় অনুভূতি, যেখানে সেখানে বাবরি মসজিদের নাম করলেই সেটা বাবরি মসজিদ হয় না। 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদটা শিলান্যাস করবো। বাংলায় 37% আছে, যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব করে দেখা কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। সেটা নিয়ে রাজনীতি করার জন্য হুমায়ুন কবিরের উচিত পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের সংখ্যালঘু সমাজের কাছে ক্ষমা চায়। সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায় কেন আস্থা রাখেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সংখ্যাগুরু বলে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় 10.5 কোটি বাঙালির অভিভাবক, তার জন্য তার উপর আস্থা রাখেন।